আমার লাস্টের ব্লগটি ছিল ঢাকা থেকে রাজশাহী আমার মামাবাড়ি যাওয়া নিয়ে। আর সেখানে গিয়ে আমি একটা দিন আপনাদের সাথে সেখানে শেয়ার করেছি। আসলে আমার 2 দিনের সফর ছিল রাজশাহীতে, তার মধ্যে একটি দিন আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি আরও একটি দিন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো যারা আমার রাজশাহী ব্লগের পার্ট 1টা ইতিমধ্যে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেখেননি তাদেরকে বলবো আপনারাও চাইলে আমার চ্যানেলে রাজশাহী ব্লগের পার্ট 1টি দেখে আসতে পারেন। আজকের পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মামা বাড়ি এবং পুঠিয়া রাজবাড়ি রাজশাহী টি বাঁধের অংশ। তো শুরু হয়ে গেল আমার মামা বাড়িতে আমার দ্বিতীয় দিনের সকাল। দ্বিতীয় দিনের সকালটা মিষ্টিভাবে শুরু হয়েছিল। কেন মিষ্টিভাবে শুরু হয়েছিল সেটা নিশ্চয়ই আপনারা এখনই দেখতে এবং বুঝতে পারছেন। খেজুরের রস আমার ভীষণ পছন্দ, ছোট থেকেই আমি অনেক ভালোবাসি। কিন্তু ঢাকাতে তো আসলে ওভাবে খেজুরের রসটা পাওয়া যায় না। রিসেন্টলি কিছু অনলাইন পেজ বিক্রি করছে ঠিকই, বাট সেটা কতটা অথেন্টিক বা স্বাস্থ্যসম্মত হবে সেখানে ডাউটটা কিন্তু থেকেই যায়। আমি মামাবাড়িতে পৌঁছে আমার মামার কাছে আমার আবদার ছিল, মামা আমাকে রস খাওয়াতে হবে। যেই বলা সেই কাজ। জানি না মামা কিভাবে ম্যানেজ করলো। একটা সময় আমার নানাদেরই অনেক খেজুর গাছ ছিল, গাছগুলো আসলে এখনও আছে, কিন্তু রস লাগানোর লোক খুঁজে পাওয়া যায় না। আসলে এরকম কিন্তু অনেকেই বলে যে আজকাল আর গাছই বলে হয়তো বা ওনাদেরকে যারা রস লাগায়, ওনাদের আসলে স্বল্পতার কারণে অনেকেরই গাছ থাকা সত্ত্বেও সেগুলোতে রস উৎপাদন সম্ভব হচ্ছে না। আমার নানা বাড়ির ক্ষেত্রেও বিষয়টা সেরকমই হয়েছে। মামাদের কিন্তু প্রচুর খেজুরের গাছ আছে, কিন্তু গাছ লাগানোর মানুষ নেই। তো যাই হোক, মামা কিন্তু আমাদের জন্য রসের ব্যবস্থা করেছে। আর কি বলবো, রসটা এত বেশি মিষ্টি ছিল, রসটা খেয়ে এত শান্তি এবং তৃপ্তি পেয়েছি সেটা বলার বাহিরে। তাছাড়া আমার কেয়া মামি তো আমাদের জন্য নাস্তার আয়োজন করেছে। এই যে এখানে মাংসর তরকারি, রুটি, আরও অনেক কিছুই ছিল, এগুলো আমরা খেলাম। মামা বলল, আগে মামা তোমরা একটু নাস্তা করে নাও, খালি পেটে রস খেও না, তারপরে রসটা খাও। তো আমরা মামার কথা মতন আগে নাস্তা করে নিলাম, তারপরে রসটা খেয়েছি। তো এই যে আজকে আমরা কিন্তু বের হচ্ছি পুঠিয়া রাজবাড়ি দেখতে, এবং রাজশাহীর ওই দিকটাতে যাব রাজশাহী টি বাঁধ দেখার জন্য। তো আমরা বের হচ্ছি। এই যে আমার নানা বাড়ির আশেপাশের সব কিছুই আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করেছি, দেখেন। আর এই যে এই ঘরটা যেটা দেখছেন, এটা হচ্ছে কিন্তু কৃষি বিপণন অধিদপ্তরের তরফ থেকে দেয়া পেঁয়াজ ও রসুন সংরক্ষণ মডেল ঘর। এই ঘরটার ভিতরে কিন্তু পেঁয়াজ রসুন রাখা হয়েছে, সংরক্ষণ করার জন্য। তো এই বিষয়টা আমি এর আগে কখনোই দেখিনি, এইবারই প্রথম দেখলাম। আমার কাছে খুব ভালো লাগলো। আর এই যে দেখেন কত সুন্দর রঙিন ফুলের বাহার, এটা আমার আজাদ মামার বাড়ি। এই গাছগুলো আমার কাজিন রিশা লাগিয়েছে। ও আমাকে বলছিল যে আপু তুমি কি আমার ফুলের ভিডিওগুলো নিয়েছো? তো আমি ওকে বললাম যে সোনা, আমি আগেই ভিডিওগুলো নিয়ে নিয়েছি, কারণ আমি আসলেই ফুল, যেখানেই ফুল দেখি, সেটা যদি কোনো বুনো জংলি ফুলও হয় আমি সেটার একটু ছবি হলেও তুলবো, কারণ ফুলের প্রতি আমার আলাদা একটা দুর্বলতা আছে। তো আমি এই যে ছবিগুলো ভিডিওটা এখানে করেছি, ছবিও কিছু তুলেছি। এইখানে পরপর আমার 4টা মামা বাড়ি তৈরি করেছে। এখানে আমার হচ্ছে 4 মামা পাশাপাশি থাকে। আর গত পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে যেটা আমার নানার অরিজিনাল ভিটে বাড়ি, সেখানে আমার 2 মামা মামি থাকে, আর এখানে 4 মামা মামি এই জায়গায় চলে এসেছে। এগুলো কিন্তু নানা বাড়ির থেকে মোটেও বেশি একটা দূরে নয়, হাঁটারই রাস্তা, হেঁটে আসলে 5 থেকে 6-7 মিনিট লাগবে, তার বেশি না। আর এটা হচ্ছে আমার নতুন মামির হাতে লাগানো পুঁইশাকের গাছ। এই যে পুঁইশাকের ফল বা পুঁইশাক বিচি যেটাই বলেন না কেন, এগুলো এত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। তো আমি জাস্ট একবার শুধু বলেছিলাম যে মামি আমার এইগুলো খুব ভালো লাগে, এই সবজিটা। মামি আমাকে পুরা ব্যাগ ভর্তি করে দিয়ে দিয়েছে আসার সময়। আমার মামা মামিদের সামনে কোনো কিছু বলেছি আর সেই আবদার তারা পূরণ করেনি, এমনটা কখনোই হয়নি। ছোটোর থেকেই আসলে তাদের কাছ থেকে ঠিক এতটাই ভালোবাসা একইভাবেই পেয়ে এসেছি। তো সবার জন্য আসলে
সবার জন্য এই ভিডিওগুলো আমি একটু একটু করে করে রেখেছি, যাতে আপনাদের সবার সাথে আমি শেয়ার করতে পারি, আর আমারও মেমোরিগুলো থেকে যাবে। এই জায়গাগুলো সব আমার মামারা কিছু জায়গা আছে মানে আগের, আর কিছু জায়গা নতুন করে মামারা কিনেছেন। তো এখানে যে হচ্ছে গাছগোছালি বা যে সবজির ফলন দেখছেন, এগুলো দেখা যায় মামাদের নিজেদের খাওয়ার জন্যই তারা করে থাকে। আর জমি যেগুলো সেগুলো তো আছে, সেগুলোতে তো চাষাবাদ হয়, বিভিন্ন ফসল, বিভিন্ন সিজনাল ফসল ওগুলো জমিতে হয়, মাঠের জমি যেগুলো। আর এই এরিয়াগুলো পুরাটাই আমার হচ্ছে মামাদের বাড়ির সাথেই লাগোয়া। এগুলোতে যেগুলো হয় সেগুলো মামাদের খাওয়ার জন্যই। এই যে মরিচ গাছটা দেখছেন, ছোট্ট ছোট্ট বেগুনি রঙের মরিচ, এত পরিমাণে ঝাল। আমি যখন আমার মামিকে বলছিলাম, মামি মরিচের ঝাল কেমন, মামি আমাকে মজা করে বলছিল একটা খেয়ে দেখো। তখনই আমি হেসে ফেলেছি এবং বলেছি যে থাক মামি, আমার বোঝা হয়ে গেছে, নিশ্চয়ই অনেক ঝাল। আমার নতুন মামি আমাকে মানে 5-6 কেজি মনে হয় মরিচ দিয়েছে, এত মরিচ দিয়েছে। মানে আমি বলছিলাম যে এত মরিচ আমি কতদিনে শেষ করব। তারপর আসলে মামা মামির ভালোবাসা, তারা হয়তো বা মানে পারলে হয়তো বা এক বস্তায় বেঁধে দিয়ে দেয়। তো মানে এতগুলো মরিচ দিয়েছে, আমার মনে হয় 5-6 মাস চলে যাবে। আর এখানে আমার আজাদ মামা আমাকে দেখাচ্ছিল যে এখানে এই যে পেঁয়াজ রসুন করেছে বা আরও কী কী সবজি করেছে, লিচুর গাছ, আমের গাছ লাগিয়েছে, এগুলো মামা আমাকে দেখাচ্ছিল। আর মামা এই সময় আমাকে বলছিল যে তোমার 7জন মামা, 7জনের মামার বাসায় যদি তুমি 2 দিন করেও বেড়াও, তাহলেও তো তোমার 14 দিন লাগার কথা। সেখানে তুমি কিভাবে মাত্র 2 দিনের জন্য আসলা? 2 দিনের জন্য আসলা, কোন মামার বাসায় থাকবা আর কোন মামার বাসায় খাবা, কিভাবে কি সম্ভব? তোমার তো উচিত ছিল 14টা দিন অন্তত পক্ষে হাতে নিয়ে আসা। তো আমি হাসলাম, হেসে বললাম মামা আসলে আপনাদের জামাইয়ের তো ছুটি কম, এই জন্য এইবার এতটা সম্ভব হলো না। আর তাছাড়া আমাদের আরও ট্যুর ছিল, কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবন, মেগা ট্যুর, এই জন্যই আমি বলছি এটাকে। তো এই জন্য সম্ভব হয়নি যে আরও বেশি কিছুদিন আমি রাজশাহীতে থাকবো। বাট আসলে আমিও ফিল করেছি যে খুব তাড়াহুড়াই হয়ে গিয়েছে, কারণ এত অল্প সময়, জাস্ট 2 দিনে আমরা হচ্ছে সবার বাসায় বাসায় জাস্ট কয়েক মিনিটের জন্যই দেখা করতে পেরেছি। খুব বেশি বসতেও পারিনি মামিদের বা মামাদেরকে, মামাতো ভাই বোনদেরকে অতটা সময়ও দিতে পারিনি। এই জন্য সবার কাছেই আমি সরি বলে নিচ্ছি আমার ব্লগের মাধ্যমে। প্লিজ তোমরা কেউ মন খারাপ করো না। আমার মেজো মামির বাসায় আমি গতকাল রাতেই গিয়েছিলাম, কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার যে মামির বাসায় আমি যখন গিয়েছিলাম তখন আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। আর আমি যে একটু মামির ওখানে ব্লগ করব, আমি সেটা করতে পারিনি। আমার ভীষণ মন খারাপ হচ্ছে। তখনও আমি ভাবছিলাম যে আমার ফোনটা কেন, আসলে ফোনের যে চার্জ শেষ হয়ে গিয়েছিল এটা আমি খেয়ালও করিনি। আর এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম, আর নানাবাড়ি পৌঁছে সবারকে একসাথে মানে পেয়ে আনন্দের জন্য ভুলেও গিয়েছি যে আমার ফোনটা চার্জে দিতে হবে। তাই আমার মেজো মামির এইখানে আমি কোনো ভিডিও দেখাতে পাচ্ছি না আপনাদের সাথে। বাট বাকি মামা মামিদের যতটুকু পেরেছি ততটুকুই আমি ভিডিও করেছি। আমি এই যে এখান থেকে মানে ভিডিও নিচ্ছিলাম, তখন আমার কাজিন রিশা বলছিল যে আপু তুমি আমার ফুল গাছগুলোর ভিডিও নিয়েছো কিনা। তখনই আমি ওকে বললাম যে হ্যাঁ সোনা, আমি ফুল গাছের ভিডিও আরও আগেই নিয়েছি, কারণ আমার ফুল দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায়। তো যেটা বলছিলাম, মেজো মামির বাসায় যখন আসলে গিয়েছি তখন আমার ফোনে চার্জ ছিল না বলে আমি মামির ওখানে একটু ভিডিও নিতে পারিনি, না হলে ওটাও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতাম। আমার মেজো মামি এত ভালো মনের একজন মানুষ, খুবই মানে হচ্ছে ইমোশনাল একজন মানুষ উনি। ছোটোর থেকেই মামি আমাকে ভীষণ রকম আদর করে। আমি একবার আমার হচ্ছে একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি। আমি ছোটোবেলায় আমি কিন্তু আমার মাকে ছাড়া মানে বিয়ের আগে কখনোই কোথাও এক রাতও থাকিনি। শুধু এই মানে আমার নানা বাড়িতেই আমি গিয়েছিলাম আমার মামার সাথে, যে ওখানে 3-4 দিন, তার চেয়েও বেশি হয়তো হবে, 1 উইক মতন আমি ওখানে ছিলাম। তো আমি যখন চলে আসি তখন আমার এই মেজো মামি আমার মাথা ঝুঁটি করে দিয়ে আমার মানে হচ্ছে আমাকে খুব আদর করে গালে একটা চুমু দিয়ে তারপর আমাকে বিদায় দিয়েছিল। আমার এই সুইট মেমোরিটা এখনও মনে আছে। মানে আমার এখনও মনে আছে যে মামি আমাকে কতটা আদর করে আমাকে বিদায় দিয়েছিল, যে মামির খুব মন খারাপ হয়েছিল আমি চলে আসবো তাই। তো আমার সেই মামির বাড়িতে যে আমি মামিকে পেয়ে এতটাই আবেগ আপ্লুত হয়ে গিয়েছি, গল্প করে খুব মজার একটা সময় কাটিয়েছি, কিন্তু আমি যে সেটা মেমোরি করে রাখবো সেটা আমি করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না।
তো এই যে দেখতে দেখতে আমি চলে আসলাম পুঠিয়া রাজবাড়িতে। পুঠিয়া রাজবাড়িতে এখন হচ্ছে মানে এখন যে টিকিটের হচ্ছে মূল্য, সেই মূল্যর চার্টটা ওনারা টাঙিয়ে রেখেছে। তো আমি সেখান থেকে আবার একটু শ্যুট করে নিলাম, যে আপনারা যদি কেউ যাইতে চান তাহলে সামান্য হলেও আপনারা ধারণা পাবেন, ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। এটার জন্যই আমি এই জায়গার মানে ভিডিওটা নিয়েছি। তো এই যে দেখেন আমরা গাড়ি পার্ক করেছি, এইভাবেই সবাই রাস্তার পরেই গাড়ি রাখতে হয় ওখানে। তো আমরা এখন পুঠিয়া রাজবাড়িটা ঘুরে দেখব। এখানে হচ্ছে বিভিন্ন হচ্ছে আগের দিনের রাজারা যেই জিনিসগুলো ব্যবহার করতো বা প্রাচীন যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে সে জাদুঘরের সাজানো রয়েছে। এই জায়গাটা এখন আমরা ঘুরে ঘুরে দেখেছি, আর আপনাদের জন্য আমি কিছুটা মানে ভিডিও করেছি। আমার ভিডিওর মাধ্যমে যারা কখনোই পুঠিয়া রাজবাড়িতে যাননি তারা কিছুটা হলেও ধারণা পাবেন, দেখে নিতে পারবেন। আর এখানে পুঠিয়া রাজবাড়ির যেই পুরা ইতিহাস, সেই ইতিহাসের একটা ফলক তৈরি করা ছিল এভাবে। তো আমি এই জায়গায় একটু ভিডিও নিয়েছি, আপনারা চাইলে পজ করে একটু বড় জুম করে দেখে পড়ে নিতে পারেন। তো চলুন আমার সাথে ঘুরে দেখবেন আমার চোখে পুঠিয়া রাজবাড়ি। পুঠিয়া রাজবাড়ি ঘোরা শেষে এবার আমরা রওনা দিব রাজশাহীর উদ্দেশ্যে। রাজশাহীতে আসলে আমাদের অনেক জায়গায় দেখার কথা ছিল,
বাট যেহেতু আমার খালা আমাদেরকে ফোন করে বলেছে তার বাসায় যাওয়ার জন্য, আমাদের হাতে যদিও বা সময় একদমই কম ছিল, তারপরেও আমার খালা অনেক আমাদেরকে মানে জোর করলো যে না, একটা মিনিটের জন্য হলেও তোমাদেরকে আসতে হবে। তো খালার কথা আর কিভাবে ফেলি, তাই রাজশাহীর ট্যুরের বিভিন্ন অংশ আমরা কাটছাট করে আমরা খালার বাসায় যাওয়ার জন্য টাইম বের করলাম, যে খালার মনে তো আর কষ্ট দেওয়া যায় না, দরকার হয় পরে আবার কখনো এসে রাজশাহীর বাকি জায়গাগুলো আমরা ভ্রমণ করে যাব, বাট এইবার খালার বাড়ি অবশ্যই যেতে হবে, না হলে খালা খুবই মনে কষ্ট পাবেন। তো এই জন্য আমরা জাস্ট রাজশাহীর যে টি বাঁধ এটা আমরা মানে বেরিয়ে আমরা খালার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা আর রাজশাহীর অন্য কোথাও যাইনি। আমাদের রাজশাহীর আরও বেশ কিছু জায়গাগুলো স্পটগুলো মানে এক্সপ্লোর করার ইচ্ছা ছিল বা ঘোরার ইচ্ছা ছিল, বাট সেটা আমরা আর করিনি, শুধুমাত্র আমার খালার বাসায় যাওয়ার জন্য। কারণ যদি খালার বাসায় না যেতাম, খালা সত্যিই ভীষণ মন খারাপ করতো। তো এই যে আমরা চলে এসেছি রাজশাহীর টি বাঁধে। রাজশাহীর এই টি বাঁধটা দেখার ইচ্ছা আমার হাজব্যান্ডের ছিল। ও অনেক আগে আমাকে বলতো যে রাজশাহীতে নেক্সট যখন যাব তখন অবশ্যই আমি এই টি বাঁধটা দেখতে যাব। তো আসলেই যাওয়ার পরে খুবই ভালো লাগলো। এই যে দেখেন, আমরা যখন যাই তার কিছুক্ষণ পরেই সানসেট হয়েছে। তো সানসেটের আগ দিয়ে মোমেন্টটা এত মানে এত সুন্দর ছিল। দেখেন পানিতে যে আপনার সূর্যের কমলা রঙের যে ছটাটা পড়েছে, তাতে করে পানিটা পুরো গোল্ডেন আর চিকচিক করছিল, মনে হচ্ছিল গোল্ড ডাস্ট যেরকম হয় সেরকম। টি বাঁধের চারিপাশ জুড়ে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছিল, বিভিন্ন ধরনের খাবার দাবার সবাই কিনে কিনে খাচ্ছিল দেখলাম। আমরাও কিছু কিছু খাবার ওখানে টেস্ট করেছি। সত্যি কথা বলতে এতটা যে ভালো হবে এটা আশা করিনি। ওখানের বেশ কিছু খাবারই আমাদের অনেক ভালো লেগেছিল। আর অনেক খেলার জিনিসও পাওয়া যাচ্ছিল বাচ্চাদের জন্য। আসলে এই ধরনের জায়গাগুলোতে সাধারণত মানুষ ঘুরতে ফিরতে যায়, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যায়। তো খাওয়ারও যেমন আয়োজন ছিল, তেমন বাচ্চাদের খুশি করার জন্য বিভিন্ন খেলনা সামগ্রীরও ব্যবস্থা ছিল। একটা মেয়ে মাটির কিছু জিনিস সেল করছিল, আমিও সেখান থেকে মাটির টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি। আরও হয়তো বা কিনতাম, বাট যেহেতু আমরা একটা লং ট্যুরে বের হয়েছি, গাড়িতে এত বোঝা বাড়াতে আসলে চাচ্ছিলাম না। তবে খুব সুন্দর সুন্দর জিনিস ওখানে সেল হচ্ছিল, দেখতেও ভালো লাগছিল। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল যে সবাই তার পরিবারের লোকজনকে নিয়ে এসে খুব সুন্দরভাবে এনজয় করছে। আমারও খুব ভালো লাগছিল এই জায়গাটায় সময় কাটাতে। আর গরমের দিন হলে হয়তো বা আরও সুন্দর বাতাস থাকতো এবং ভালোও লাগতো। আমরা যখন এখানে ছিলাম তখন খুব যে বেশি ঠান্ডা ছিল তা না, তবে বাতাস ছিল মোটামুটি, সেটাও খুব ভালো লাগছিল। আমি আসলে অনেক এনজয় করেছি এই জায়গাটা। সানসেটটাও আমরা দেখেছি এখানে, খুবই ভালো লাগছিল। তবে যতটুকু আমার হাজব্যান্ড বলল সেটা হচ্ছে সন্ধ্যার পরে জায়গাটা নাকি আরও বেশি জমজমাট হয়ে ওঠে, আরও বেশি সুন্দর লাগে। তবে আমার পক্ষে তো আর সন্ধ্যা পর্যন্ত ওয়েট করা সম্ভব ছিল না, কারণ আমার খালা ওইদিকে আমাদের জন্য ওয়েট করছিলেন। ওনার বাসায় যেহেতু আমাদেরকে যাইতে হবে, সো আমরা এখান থেকে জাস্ট সানসেটের পরই দ্রুত বের হয়ে গিয়েছিলাম আমার খালার বাড়ি যাব বলে। আমরা এখানে যে যে খাবারগুলো টেস্ট করেছি তার মধ্যে ছিল ঝালমুড়ি, তারপরে পেয়ারা মাখা, চটপটি, ফুচকা, মোমো ইত্যাদি। তো এগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে, আমি রেকমেন্ড করব, সেটা হচ্ছে পেয়ারা মাখা। পেয়ারা মাখাটা এত মজা এবং সুস্বাদু ছিল, আমি আসলে অনেক কিছুই খেয়ে ফেলেছি আর এর জন্য আর দ্বিতীয়বার নিই নাই। বাট আমার মনে হচ্ছিল যে আমি সেকেন্ড টাইমও একটা মাখা নিয়ে খাই, বাট আমার পক্ষে আসলে সম্ভব না এতগুলো মাখা খেয়ে কমপ্লিট করা। তো আমি আর অর্ডার করিনি। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি কখনো রাজশাহী টি বাঁধে যান তবে অবশ্যই পেয়ারা মাখাটা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার মামাতো ভাই রিমন, ওরও আমাদের সাথে আসলে আসার কথা ছিল, বাট সাডেনলি একটু ঝামেলার কারণে ও আর আমাদের সাথে জয়েন করতে পারেনি। তাই ওকে আমি ভীষণভাবে মিস করছিলাম। আসলে আমার এই যে ভাইটা রিমন, ও হচ্ছে আমার মেজো মামির একমাত্র ছেলে।
আমার মেজো মামি যেমন আমাকে আদর করে, তেমন আমার এই কাজিন রিমন ও আমাকে ঠিক তেমনভাবে ভালোবাসে। ও আমার অনেক ছোট, বাট ওর সাথে আমার সম্পর্কটা অনেকটাই বন্ধুত্বের মতন। যখন আমি ছোট ছিলাম তখন ও তো আরও বেশি ছোট ছিল, বাট সবসময় সে আমার আগে পিছে আমার সাথে সাথেই থাকতো, আপু আপু বলে সারা দিন আমার পিছে পিছে থাকতো। আর ওর সাথে আসলে আমার সম্পর্কটা একদম বন্ধুর মতনই বলা চলে। ওকে আমি অনেক অনেক ভালোবাসি, অনেক আদর করি, ও আমাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, আমার সব সময় খোঁজ খবর রাখে। আমি হয়তোবা অনেক সময় ব্যস্ততার কারণে ওরকে হয়তোবা ফোন দিয়ে অতটা খোঁজ খবর রাখতে পারি না, বাট ও সব সময় ফোন দিয়ে আমার খোঁজ খবর রাখে। আপু কেমন আছেন, কবে আসবেন, ভাইয়াকে নিয়ে রাজশাহীতে আসেন, বেড়াই যান। তো আমার খালার বাড়ি যেতে যেতে দেখলাম রাজশাহীর বিখ্যাত কালাই রুটির কালাই ঘর। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো নেমে একটু ট্রাই করি। তো আমার হাজব্যান্ড বলল আবার দেরি হয়ে যাবে কিনা। তো বললাম না সমস্যা নেই, রাজশাহীতে আসছি আর কালাই রুটি খাবো না, এটা তো হয় না, তো চলো নামি। তো আমরা এখানে কালাই রুটি খেতে নামলাম। তখন ওই মামারা যারা বানাচ্ছিলেন ওনারা আবার বললেন যে স্যার আপনি আসেন একটু এখানে হাত দেন, তাহলে ভিডিওতে ভালো আসবে। তো আমার হাজব্যান্ড প্রথমে খুব শাই ফিল করছিল, যাইতে পারছিল না। পরে ওই মামারা অনেক রিকোয়েস্ট করলো এবং আমি বললাম যে না তুমি যাও, ওনারা হয়তো বা তখন মন খারাপ করবে যে এতবার বললাম তাও উনি আসলো না। তারপর আমার হাজব্যান্ড আবার ওখানে যে একটু ফান করলো যে ও কালাই রুটি বানাইতেছে এরকম। এই ছিল আমার আজকের ব্লগ রাজশাহী পার্ট 2। আপনাদের কেমন লেগেছে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখবেন, তাহলে আমার ভিডিও যখনই আমি আপলোড দিব সরাসরি আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।